শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বাংলার 12 লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকলো 60,000 টাকা। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জের গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ মমতার। 4 বছরেই মুড়িগঙ্গার ওপর সেতু নামকরণ সেরে ফেললেন মমতা। ফিরহাদ হাকিমের মন্তব্যের কড়া নিন্দা তৃণমূলের, কঠোর শাস্তিতে এবার কি মেয়র পদ হারাবেন বাবি? বারাসাত কলেজে ধুন্ধুমার, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে মুখোমুখি লড়াইতে এসএফআই, আহত 2। পার্থদের জামিনের শুনানি শেষ, বছর শেষে সুখবর পাবেন কি প্রাক্তন মন্ত্রী? আসছি বিস্তারিত খবরে। আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছিল সেই সার্ভে। মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কথা দিয়েছি, তাই 12 লাখকে আমরা দেব। 21টা জেলা থেকে 2 জন করে এসেছেন, 42 জনকে অনুমোদন পত্র তুলে দেব এখানে। গতকাল প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, প্রাপ্ত টাকা দিচ্ছে না। তিনি আরও বলেন, 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল ওরা, আমরাও করেছিলাম। তাতে 33,42,000-এর লিস্ট তৈরি করে, কিন্তু উপভোক্তারা টাকা পায়নি। প্রথম পর্যায়ে 11 লাখ বাড়ির অনুমোদন দিয়েছিল, কিন্তু টাকা দেয়নি। 100 দিন ঐক্যশ্রী, ওবিসি, গ্রামীণ রাস্তার টাকা পায়নি, সব বন্ধ। আমরা এরপরই থেমে নেই, পথশ্রী প্রকল্প করেছি। 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। যারা সেখানে কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের টাকা পায়, তার বেশি হলেও আপত্তি নেই। এছাড়াও ঐক্যশ্রী, মেধাবীজের স্কলারশিপের টাকা দিচ্ছি। সব মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে 1,71,000 কোটি টাকা পাই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র না দিলে 16 লাখকে 26-এর মধ্যে আমরা দিয়ে দেব। 25-এর মে জুনের মধ্যে 8 লাখ, ডিসেম্বরের মধ্যে 8 লাখ পেয়ে যাবেন। এই 3 বছরে 69টি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু তারপরেও টাকা দেয়নি, লাভ হয়নি। সবার নজরদারিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। 28 লক্ষ যোগ্য আছেন। এদের মধ্যে 12 লক্ষ লোক প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন, বাকি 16 লক্ষ থাকবেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। 60,000 করে দুবার টাকা দেওয়া হবে। তাদের জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। সাগর পেরোতে ভেসেলের অপেক্ষা শেষ। মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়েছে। আগামী 4 বছরের মধ্যে কাজ শেষ হবে। মঙ্গলবার একথা আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার সেতুর নামকরণও করে দিলেন তিনি। সেই সঙ্গে গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন তিনি। এদিন নবান্ন সভাঘরে বৈঠকে বসেন মমতা। সেখানে রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক কর্তা সকলেই হাজির ছিলেন। বৈঠকে শুরুতেই মুড়িগঙ্গা সেতুর কথা উল্লেখ করেন। 4 লেনের সেতুটি তৈরি হতে বছর 4 সময় লাগবে। তবে তার আগেই সেতুর নামকরণ করলেন মমতা। নাম রাখলেন গঙ্গাসাগর মেলা সেতু। এর ফলে মেলায় পৌঁছানো সহজ হবে। সাগর পেরিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছতে হয়, যার জন্য সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। তাদের কথা ভেবেই মুড়িগঙ্গার ওপর সেতু বানানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার ডিপিআর হয়েছে। খরচ 1500 কোটি টাকা, যা পুরো দেবে রাজ্য। মমতার অভিযোগ, মেলার সমস্ত খরচ বহন করবে রাজ্য। কেন্দ্রের তরফে কোনো সাহায্য মেলে না। আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন। 2,250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস চালানো হবে। জলপথে চলবে 32টি ভেসেল, 100টি বার্জ এবং 90টি ছোট ভেসেল। প্রতিটিতে থাকবে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধার একক টিকিটের ব্যবস্থা করা হবে। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? জানা যাচ্ছে, বারাসাত কলেজে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। কারণ আইএসএফ এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসাকে কেন্দ্র করে এই ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই কলেজে। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি এবং তারপরে তা গড়ায় হাতাহাতিতে। আর দুই পক্ষের এই সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত কলেজের চত্বর। এমনকি সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মীও। এদিন এসএফআই-এর কর্মসূচি ছিল। মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে এসএফআই একটি মিছিলের ডাক দেয়।
আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে এবং সিবিআইয়ের উদাসীনতার বিরুদ্ধে এই মিছিল। সেই সঙ্গে তাদের দাবি ছিল দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। সেই মিছিল শুরু হয়ে মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজের কাছে পৌঁছতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচনের ন্যায্য দাবিতে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন আইএসএফ কর্মীর সমর্থকরা। ঠিক সেই সময় কলেজের ভিতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য বিক্ষোভকারীদের দিকে তাদের দলীয় পতাকা দেখান। তবে সেখানে কোনো ঝামেলা হয়নি, কিন্তু বারাসাত কলেজের সামনে মিছিল পৌঁছতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায়। সূত্রের খবর, এসএফআইয়ের মিছিলে যশোর রোড ধরে বারাসাত কলেজের সামনে পৌঁছতেই উল্টো দিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্ররোচনামূলক স্লোগান দিতে শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তারপর কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। এমনকি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে একজন পুলিশ কর্মীর মুখ ফেটে যায় বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় একজন এসএফআই কর্মীও আহত হয় বলে জানা গিয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে এবার বারাসাত আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেন এসএফআই সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, তাই সেই দাবিতেই এবার রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি নিচ্ছে এসএফআই। সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন। মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শেষ শুনানিতেও পার্থদের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে সওয়াল করে সিবিআই। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, আর কতদিন ধরে তদন্ত চালিয়ে যাবে সিবিআই? নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের আবেদনের মামলা চলেছে কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে অভিযুক্ত 5 জন আবেদন করেন। এর আগে 5 অভিযুক্তকে জামিনের আবেদনের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছিলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। জামিনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের শেষ শুনানিতে সিবিআই বলে, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতি তদন্ত চলছে। এই 5 জন এখনও প্রভাবশালী। সিবিআই আরও যুক্তি দেয়, বয়স হলেই ছাড়া পেয়ে যাবেন এমন তো নয়। শিক্ষা নিয়ে দুর্নীতিতে জড়িত এই 5 জন, যার প্রভাব পড়ে সমাজে। পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী মিলন মুখোপাধ্যায় পাল্টা বলেন, কোর্টে বহুদিন ধরে মামলা চলেছে। বিচারপতি দেবাংশু বসাক তদন্ত শেষ করতে সময় বেঁধে দিয়েছেন, তারপরেও তদন্ত চলছে। সিবিআই কি ফেভার চাইল্ড হয়ে থাকবে? কতদিন ধরে তদন্ত চলবে? দুই পক্ষের শেষ সওয়াল শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বাংলাদেশে জলসীমায় আটক পশ্চিমবঙ্গের 90 জন মৎস্যজীবীর দ্রুত মুক্তি এবং দেশে ফেরার ব্যাপারে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের স্থানীয় বিধায়ক মন্টুরাম পারিখার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী তাদের পরিবারগুলোকে আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে এখন আশার আলো দেখেছে উদ্বিগ্ন পরিবারগুলো। গত অক্টোবর মাসে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল বাংলাদেশের নৌবাহিনী। তাদের রাডারে ধরা পড়ে কাকদ্বীপের 2টি ভারতীয় ট্রলার। বাংলাদেশের দাবি, ট্রলার দুটি বেআইনিভাবে জলসীমা লঙ্ঘন করে ইলিশ ধরছিল। এরপর ওই ট্রলার দুটি আটক করে 96 জন মৎস্যজীবীকে পটুয়াখালী বন্দরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সময় একজন মৎস্যজীবী প্রাণ বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন। তার জন্য ইতিমধ্যে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আটক 95 জন মৎস্যজীবীকে বাংলাদেশের কলাপাড়া থানায় স্থানান্তরিত করা হয়। একই সময় ভারতীয় জলসীমাতেও প্রায় 90 জন মৎস্যজীবী আটকে পড়েন। বিধানসভায় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এটি আন্তর্জাতিক বিষয় যা কেন্দ্রের অধীনে। তবে কেন্দ্রের কাছে থেকে বিশেষ সাড়া না পাওয়ায় এবার নিজেই সক্রিয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী প্রথমে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পারিখাকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন। পরে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে পরিবারের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চান। তিনি আশ্বস্ত করেন, মৎস্যজীবীদের মুক্তির ব্যবস্থা দ্রুত করা হচ্ছে। এদিন তিনি মন্টুরামকে বলেন, পরিবারগুলোকে জানিয়ে দাও আজ ও কালের মধ্যে ফিরে আসবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মৎস্যজীবীদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা এখন আত্মীয়দের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। বিধায়ক মন্টুরাম পারিখাও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। মৎস্যজীবীদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে আবারও আবেদন জানিয়েছে। কূটনৈতিক স্তরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এখন স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে পরিবারগুলোর মধ্যে নতুন করে আশা জেগেছে।
আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরু হব। সম্প্রতি কলকাতা মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের এমন মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। ফিরহাদের এমন বিতর্কিত মন্তব্যের এবার প্রকাশ্যে নিন্দা করল দল। সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিধায়ক মন্তব্যে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হলো, ফিরহাদ হাকিমের করা সাম্প্রতিক মন্তব্য দলের আদর্শের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। শান্তি, একতা ও সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে আমাদের অবস্থান অটুট থাকবে। পশ্চিমবঙ্গের সামাজিক চরিত্রকে আঘাত হানা যে কোনো রকমের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানেই উঠেছে প্রশ্ন, তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে করা এই পোস্টের শেষের দিকে কঠোর ব্যবস্থার কথা যে বলা হয়েছে তা কিসের ইঙ্গিত? ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক বিতর্কিত মন্তব্যের পরই তার দলেরই অনেকেই ক্ষুব্ধ হয়ে তাকে কলকাতার মেয়র পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশ মমতা ফিরহাদকে অবাঞ্ছিত মন্তব্যের জন্য ধমক দিয়েছেন। এবার কি তাহলে মেয়র পদ যাবে ববির? ফিরহাদ নিজেই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যই নিজের শৃঙ্খলা ভাঙায় দলের নিচু স্তরে ক্ষোভ বেড়েছে। বৈশাখী কাণ্ডের পর শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র পদ থেকে সরে দাঁড়ান। এরপর কলকাতার মেয়র হিসাবে অতীন ঘোষ, দেবাশিস কুমারের সঙ্গে ফিরহাদের নামটা আলোচনা আসতেই মমতা তার প্রিয় ববির নামে সিলমোহর দেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করেও কি করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে বিজেপির রাজনীতিতে পালে হাওয়া দিলেন ফিরহাদ, তা নিয়ে দিদি অবাক বলে অনেকেই দাবি করেছেন। একদিকে বাংলাদেশে অস্থির পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সাগরপাড়ে আয়োজিত হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কোনো অস্থিরতা তৈরি যাতে না হয় তার জন্য গোপনে বাড়তি নজরদারি চালাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পুণ্যস্থান ও মেলায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশাসনকে সজাগ থাকতে নির্দেশ দিলেন তিনি। এবছর গঙ্গাসাগর মেলা শুরু হবে 4ই জানুয়ারি, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। আর সংক্রান্তিতে পুণ্যস্থান হবে দুদিন, 14 এবং 15ই জানুয়ারি। সোমবার নবান্ন সভাঘরে আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে পুলিশ, সীমান্ত, উপকূলরক্ষী বাহিনী ও জেলা প্রশাসনকে সতর্ক করেছেন মমতা। নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, কিছুটা বিপজ্জনক এলাকা রয়েছে, নীরবে নজরদারি চালাতে হবে। ওপারে তো আমরা যেতে পারবো না, তবে সতর্ক করতে হবে যাতে অবাঞ্ছিত ঘটনা না ঘটে তা দেখতে হবে। ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। এই নজরদারির জন্য ওয়াচ টাওয়ারের পাশাপাশি ড্রোনের সংখ্যা বাড়াতে বলেছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝেই মৎস্যজীবীদের ছাড়া পাওয়ার একটা সম্ভাবনা যে তৈরি হয়েছে তা জানান। গোটা বিষয়টি দেখার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকেও নির্দেশ দেন। উল্লেখ্য, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের ঘটনায় এক মৎস্যজীবীর প্রাণ গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বৈঠক থেকেই তার পরিবারের জন্য 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।